নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন কেশবচন্দ্র গুপ্তের লেখা স্বপ্ন বিবাহ। আরে কিসের গোল বাইরে? আগে ব্রাহ্মণ। ব্রাহ্মণ কি? গোপাল চিরকালের মূর্খ অথচ দুষ্টু। বাবা কেন অমন চাকর আমার সঙ্গে কলকাতায় পাঠিয়েছিলেন জানি না। জ্যৈষ্ঠ মাসের কাঠফাটা রৌদ্র, একটু বিশ্রাম করবার জন্য চোখের পাতা বুজেছি, আর অমনি গোলমাল হইচই। আমি বললাম, তোমার মাথা, ব্রাহ্মণ কি? গোপাল ছুটে ঘরে এলো, বড় বিব্রত। তার নির্বোধের মতো মুখখানা থেকে জ্ঞানের শেষ রশ্মিটুকু অবধি লুপ্ত হয়েছিল। আমি বিস্মিত হয়ে বললাম, বেটা জানোয়ার, কথা কইতে পারিস না, বল না কি হয়েছে। গোপাল বলল, আগে একজন ব্রাহ্মণ এই দারুণ রোদে পথ চলতে চলতে, ওহ কি ঝলসানে রোদ্দুর দাদাবাবু। আমি বললাম, তোর মুন্ডু, ব্রাহ্মণ কি বলে বল না। সে বলল, ব্রাহ্মণ আর কি বলবে দাদাবাবু, তার কি আর সঙ্গী আছে? আরও দু একটা প্রশ্ন করে বুঝলাম একটি ভদ্রলোকের সর্দি গরমির মতো হয়েছে। তিনি আমার বাড়িতে আশ্রয় গ্রহণ করেছেন। তাড়াতাড়ি স্মেলিং সল্টের শিশিটা নিয়ে বাইরে এলাম। দারোয়ান, পাচক ও গোপাল তার মুখে চোখে জলের ঝাপটা দিয়ে তাকে একটু সুস্থ করেছিল। ভদ্রলোকের পোশাক পরিচ্ছদ জীর্ণ হলেও মুখে বেশ সম্ভ্রান্ততার লক্ষণ বিদ্যমান ছিল। আমি তাকে ধরে ধীরে ধীরে আমার নিজের ঘরে নিয়ে এলাম। আমাদের শুশ্রূষায় ব্রাহ্মণ সুস্থ হলেন। আমি ভৃত্যদের বিদায় দিয়ে তাকে একটু বিশ্রাম করতে বললাম। আমি স্বয়ং একখানা সংবাদপত্র নিয়ে বিজ্ঞাপন পাঠ করতে লাগলাম। মাত্র 5-7 মিনিট বিশ্রাম সেরে ভদ্রলোক বিদায় চাইলেন। আমি আপত্তি করলাম, এত রৌদ্রে আবার তিনি অসুস্থ হতে পারেন। তার বিশেষ কাজ থাকলে গাড়ি আনাবার প্রস্তাব করলাম। তার নাম বললেন গোলকনাথ চট্টোপাধ্যায়। গাড়ির কথায় গোলকবাবু হেসে উঠলেন। তিনি বললেন, ভগবান আপনার ভালো করুন, গাড়ি চড়ব হা অদৃষ্ট। তা মশাই কি ব্রাহ্মণ? আমি বললাম, আগে হ্যাঁ, আমার নাম শ্রী নলিনীমোহন মুখোপাধ্যায়। আমার বাড়ি নিস্তারপুর, এখানে আমি পড়ি। গোলকবাবু দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, মশায় পড়েন, কিন্তু মাফ করবেন, এই লেখাপড়া শিখে এদেশের লোক মানুষ হয় না কেন বলতে পারেন? আমি একটু বিস্মিত হলাম। ভদ্রলোক একটু অপ্রস্তুত হয়ে বললেন, অবশ্য সবাই যে মানুষ হয় না তা বলছি না। এই মশাই আজ যে এরকম ভদ্রতা ও মহত্বের। আমি বাধা দিয়ে বললাম, আপনি সংসারের ওপর একটু বিরক্ত হয়েছেন বুঝছি, বিশেষ শিক্ষিত সমাজের ওপর। তিনি বললেন, এই শুনুন, বিরক্তির কারণ শুনুন। কুলীনের ছেলে, আজই আমার এরকম অবস্থা হয়েছে। আমার একটি পরমা সুন্দরী মেয়ে আছে, কিন্তু টাকা নেই। আমি বুঝলাম, কিন্তু কিছু বলতে পারলাম না। তিনি বললেন, হলে কি হয়, সৌন্দর্যে কি হয়, টাকা নেই। শিক্ষিত বাঙালি কি আর আমার মেয়েকে ঘরে নেবে? টাকা নেই মশাই, টাকা নেই। আমি বললাম, কেন, কম টাকাতেও তো বিয়ে হয়। তিনি বললেন, হয়, কিন্তু ভুলে যাচ্ছেন আমি বাপ। যার তার হাতে তো আর মেয়ে দিতে পারিনি। মেয়ে তো আর শত্রু নয় যে গলা টিপে বার করে দিতে হবে। আমি চিন্তিত হলাম, দেশের কথা ভাবলাম। বিবাহ ব্যাপারে সমাজের কি ভীষণ অত্যাচার, সভ্যতা গর্বিত জাতির কি পৈশাচিক ব্যবহার। তিনি বললেন, একেবারে সবাই যে পত্রপাঠ বিদেয় করে দেন তা নয়। অনেকে ভদ্রতার ভান করে 2-4 দিন হাঁটাহাঁটি করান। শেষে যখন বোঝেন যে কিছুই পাবার আশা নেই, তখন বলেন কোষ্ঠী মিলল না। বিদায় নেবার জন্য ভদ্রলোক উঠলেন। আমি বললাম, আচ্ছা কত টাকা হলে বিয়ে হয়?
তিনি বললেন, এই একটি গরিব বিধবার বিয়ে পাশ করা একটি ছেলে আছে, 1002 টাকা হলেই হয়, খুব সস্তা। কিন্তু ছেলের খাবার পরবার সংস্থান নেই, তাও 2000 টাকা। অনেক বুঝিয়ে সুজিয়ে ফিরছিলাম, কিন্তু তার ধনুক ভাঙা পণ। আমি বললাম, আপনার কত টাকা আছে? কথাটা বলেই লজ্জিত হলাম। গোলকবাবু অপরাধ গ্রহণ করলেন না। তিনি বললেন, আমার নিজের তো বিষ খেয়ে মরবার সঙ্গতি নেই, তবে ব্রাহ্মণীর কাছে 105 টাকার অলংকার আছে। তিনি নমস্কার করে ঘরের বাইরে গেলেন। বিষম আত্মগ্লানি উপস্থিত হল। সমগ্র বাঙালি সমাজের পাপের জন্য আমি যেন 16 আনা দোষী, এমন একটা ভাব মনে এলো। আমি তাড়াতাড়ি তাকে ডেকে বললাম, এই দেখুন, অপরাধ গ্রহণ করবেন না। আমার পিতা নিস্তারপুরের জমিদার, তার খুব উদার প্রকৃতি, যদি বলেন তো তাকে লিখে। গোলকবাবু বললেন, শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু, ভিক্ষয়া নৈব নৈব চ। মাটি কেটে খেটে রোজগার করতে পারি তো হবে, আর না হয় মা লক্ষ্মী রইলেন, কুলিনের ঘরে অমন আগে থাকতো। আমি আর কোনো কথা বললাম না। ব্রাহ্মণের ঠিকানা জেনে নিলাম। তিনি আমায় আশীর্বাদ করে বিদায় গ্রহণ করলেন। তাদের পাড়াতে গোলকবাবুকে কেউ চিনত না। গোলকবাবুর জীর্ণ কঙ্কালসার ক্ষুদ্র অট্টালিকার পাশে একখানি বৃহৎ বাড়িতে একটি সম্ভ্রান্ত পরিবার বাস করত। তাদের একটি যুবককে জিজ্ঞাসা করে জানলাম যে গোলকবাবু একসময় অনেক অর্থ উপার্জন করেছেন। আপাতত ব্যবসায় ক্ষতি হয়ে নিজে, স্ত্রী ও একমাত্র কন্যা নিয়ে তিনি সেই জীর্ণ অট্টালিকায় বাস করছিলেন। বাবার ওপর অভিমান করে আমি গ্রীষ্মের ছুটিতে কলকাতায় অবস্থান করছিলাম। তার এক বাল্যবন্ধু ধনী জমিদারের কন্যার সঙ্গে আমার বিবাহ দেবার জন্য তিনি বড় ব্যস্ত হয়েছিলেন। আমি অন্তত পাঠ শেষ না করে বিবাহ করব না, এমন ধনুক ভাঙা পণ করে মাকে বুঝিয়ে দিয়েছিলাম যে বাবার কাজে আমার মোটেই সহানুভূতি নেই। তাতে বাবা অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। তিনি আধুনিক শিক্ষার ওপর অনেক কঠিন মন্তব্য প্রকাশ করেছিলেন এবং কলেজ খোলবার অব্যবহিত পূর্বেই প্রায় 3-4 দিন আমার সঙ্গে বাক্যালাপ করেননি। তাতেও কিন্তু আমি সংকল্পচ্যুত হইনি। তবে তার রোষদীপ্ত চোখের ভয়ে আমি গ্রীষ্মাবকাশে কলকাতায় বাস করছিলাম। এক্ষেত্রে কিভাবে বাবার কাছ থেকে গোলকবাবুর জন্য 2000 টাকা ভিক্ষা করব তা ভেবে ঠিক করতে পারলাম না। টাকা সংগ্রহ করতে পারলে গোলকবাবুর হাতে সমর্পণ করা তত কঠিন হবে না। ভেবেছিলাম ঋণস্বরূপ অর্থদান করে তাকে কন্যাদায় থেকে উদ্ধার করব। কন্যাদায় কথাটা স্মরণ করতে বুকের পাঁজরা ভেঙে যেত। হায় বঙ্গদেশ, হায় উচ্চশিক্ষা। মারোয়াড়ির গীতবাদ্যে যেমন সমন্বয় হয় না, বাঙালির শিক্ষায় ও চরিত্রে তেমনি একটা পরস্পর বিরোধী ভাব লক্ষিত হয়। কলকাতায় নিজের ঘরে বসে সমাজের কথা ভাবছিলাম। এমন সময় স্বয়ং বাবা এসে উপস্থিত হলেন। তার চোখে ক্রোধের রেখা মাত্র ছিল না। তার মুখের স্নেহের হাসিটুকু দেখে দেহে বল সঞ্চার হলো। আমি বিস্মিত হয়ে বললাম, বাবা হঠাৎ? বাবা বললেন, বোধহয় পড়াশোনার ব্যাঘাত হয় বলে ছুটিতে বাড়ি যাওনি, দেখতে এলাম কেমন আছো। আমি বড় মর্মাহত হলাম। বাবাকে বললাম, বাড়ি যাইনি পড়ার জন্য বটে, তবে বাড়ির জন্য বড় মন কেমন করে। বাবা হেসে বললেন, তার হবে না। আমি বললাম, মার শরীর বেশ ভালো। তিনি এবার বসলেন। গোপাল তাড়াতাড়ি তার জুতো খুলতে বসে গেল। তিনি বললেন, টাকা কড়ি খরচপত্রের অভাব নেই তো? আমি এই সুযোগের সদ্ব্যবহার করবার জন্য একেবারে বললাম, না, বিশেষ কিছু না, তবে 1002 টাকা পেলে। বাবা এবার বিস্মিত হলেন, বললেন, 1002 টাকা কি হবে? আমি যথাসম্ভব গোলকবাবুর ব্যাপারটা বোঝালাম। কোমল হৃদয় হলেও বাবার বহুদর্শিতা ছিল। তিনি বললেন,
এই ওরকম পাগলামির দান আরম্ভ করলে। আমি বললাম, না বাবা, পাগলামি না। তিনি একটু হেসে বললেন, কলকাতা বড় জুয়াচোরের জায়গা। আমি গোলকবাবু সম্বন্ধে তদন্ত করেছিলাম, তা বাবাকে বললাম। তার সন্দেহ তিলার্ধ অপনোদিত হল না। তিনি বললেন, মেয়ে আছে কিনা নিজের চোখে দেখেছ? আমি হেসে বললাম, তা কি করে দেখব? তোমার কোনো পাশ করা বন্ধু বান্ধবের সঙ্গে বিয়ে দাও না, আরো কিছু টাকা লাগে আমি দেব, আর কিছু না, ভয় হয়। আমি সে চেষ্টা পূর্বেই করেছিলাম, কিন্তু কারো স্বাধীনতা ছিল না। কিছুক্ষণ চিন্তা করে তিনি বললেন, এই তোমার শখের জন্য 2000 টাকা খরচ করতে আমি কাতর নই। গরিবের জন্যে প্রাণ কাঁদা এক লাইব্রেরি বই পড়ার চেয়ে ভালো। এ কাজে ঠকলেও ক্ষতি নেই। আমি আজীবন পিতৃদেবের সেই বাক্য বিস্মৃত হব না। এমন ঋষিতুল্য পিতার অবাধ্য হয়েছিলাম বলে মনে বড় আত্মগ্লানি উপস্থিত হল। একদিনের পরিচয়ে গোলকবাবুর জন্য আমার কেন এতটা প্রাণ কেঁদেছিল, আত্মপরীক্ষা করে এখন সে প্রশ্নের উত্তর পেয়েছি। তার সেই সহায়হীন অবস্থা, সেই মলিন মুখে তেজের কথা, সেই দারিদ্র্যেও স্বাবলম্বন প্রয়াস আমার প্রাণে সহানুভূতির উদ্রেক করেছিল। কিন্তু তার জন্য এত অধিক মর্মপীড়িত হয়েছিলাম বাঙালির বিবাহ ব্যাপারে শিক্ষিত সমাজের প্রতি তিনি দোষারোপ করেছিলেন বলে। পূর্বেই বলেছি, বঙ্গবাসী হিন্দুর জাতীয় পাপের জন্য আমি নিজেকে খুব বেশি রকম দোষী মনে করেছিলাম। কোনো প্রকারে অন্তত একজন নিঃস্ব ভদ্রলোকেরও কন্যার বিবাহ দিতে পারলে যেন সে পাপের প্রায়শ্চিত্ত হয়, মনের মধ্যে এমনই একটা ভাব বিরাজ করছিল। তাই পিতার প্রত্যাগমনের পরদিনই আমি গোলকবাবুর বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। গৃহের চতুর্দিকে দৈনের চিহ্ন, খুব পুরানো একখানি তৈলচিত্র স্থানে স্থানে উইভুক্ত। বোধহয় পূর্ব সমৃদ্ধির স্মৃতিরক্ষার জন্য তিনি চিত্রখানি এখনো রেখেছিলেন। ঘরের তক্তপোষের উপর একখানি জীর্ণ শাল পেতে তিনি আমাকে বসতে দিলেন। আমার আগমনে ভদ্রলোক যেন হাতে স্বর্গের চাঁদ পেয়েছিলেন। আমি তাকে ব্যস্ত হতে নিষেধ করে বললাম, মশাই, পাত্রের কি হলো? তিনি বললেন, সে পাত্রের ধনুক ভাঙা পণ, 2000-এর কম নয়। আরো 2-4টি পাত্র পেয়েছি। যাক, ও কথা যাক, ও মেয়ের জগন্নাথের সঙ্গে বিয়ে দেব। আমি একটু ইতস্তত করে বললাম, আমার বাবা এসেছিলেন, তিনি কিছু টাকা সুদে খাটাতে চান। আপনি যদি 1002 টাকা ধার নেন। গোলকবাবু খুব হাসলেন। তিনি বললেন, পুরুষের ভাগ্যের কথা বলা যায় না, তবে এই জন্মে যে আপনার দেনা শুধতে পারবো তা বোধ হয় না। আমি তাকে আশ্বস্ত করলাম। বুঝলাম ঋণস্বরূপ 2000 টাকা গ্রহণ করতে ভদ্রলোকের কোনো আপত্তি নেই। তবে তিনি সমাজের উপর গালি বর্ষণ করতে বেশ উৎসাহ প্রদর্শন করলেন। আমি বিদায় নিয়ে উঠলাম। কি ভেবে তিনি বললেন, নলিনবাবু, একটু বসুন। আমি বসলাম। তিনি বাইরে গেলেন। পরক্ষণে এক অতি সুন্দরী বালিকাকে নিয়ে ঘরে ফিরলেন। বুঝলাম কুমারী মমতা, তার কন্যা। কি স্নিগ্ধ কান্তি, দরিদ্রের ঘরে কি বিলাসবিলোল চোখ, কি যত্নবর্ধিত নধর দেহ। হা অধঃপতিত কসাইয়ের সমাজ! নির্বাচনের স্বাধীনতা থাকলে দেশের গণ্যমান্য সকল পরিবারের যুবকেরা এর জন্য লাঠালাঠি করত। দেশে অস্ত্র আইনের প্রচলন না থাকলে এর জন্য 2-1টা যুবক নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বীর পিস্তলের গুলিতে প্রাণত্যাগ করত। যে পাষণ্ড এমন রত্নের সঙ্গে আবার তুচ্ছ রজত মুদ্রার দাবি করে, তাকে বর্ষাকালে কচু বনে নিয়ে গিয়ে জলবিচুটি প্রহার করা কর্তব্য। বালিকা কেন, কিশোরী পিতার হাত ধরে মুখের দিকে চেয়ে বলল, কই? তার কথার স্বরে বুঝলাম মমতা দরিদ্র গোলকবাবুর বড় আদরের মেয়ে। তিনি বললেন, এই যে মা। মমতা আমার দিকে চাইল।
লজ্জায় আমি চোখ সরিয়ে নিলাম। সেও লজ্জিতা হলো। ঘর ছেড়ে পালাবার জন্য ব্যস্ত হলাম। কি জানি গোলকবাবু কি বলে আমার পরিচয় করে দিয়েছিলেন। যদি টাকার কথা, ঋণের কথা, ছি ছি, কি লজ্জার কথা! এর কানে তুচ্ছ টাকার কথা। মমতা বলল, না। গোলকবাবু বাধা দিয়ে বলল, আচ্ছা যাও। সে তাই চাইছিল। গোলকবাবু প্রায় প্রত্যহই আসতেন, বিবাহের ফর্দ নিয়ে, কখনো বা দু একখানা অলংকার হাতে করে। তিনি আমার সঙ্গে পরামর্শ করতে আসতেন। আমিও যথাসাধ্য তাকে সাহায্য করতাম। বেশ উৎসাহের সঙ্গে এই কাজে যোগদান করেছিলাম। অবশ্য তার বাড়িতে আজ যাইনি। একবার বাসনা ছিল পাত্রীটিকে দেখব, কিন্তু মুখ ফুটে সে কথা তাকে বলতে পারিনি। আজ কন্যার বিবাহের বস্ত্র দেখাবার জন্য নিয়ে এসেছিলেন। উঠবার সময় বললেন, বাবা, তোমার বিয়ের সময় খবর দিও। আমি হাসলাম। অবশ্য তাকে বললাম না যে আমি এক প্রকার কৌমার্য গ্রহণে কৃতসংকল্প। তিনি চলে গেলে সেই কথাই ভাবছিলাম। কেন চিরকুমার থাকব? আমার কিসের অভাব? বিবাহে পিতা পণ নেবেন না, জননী কত আনন্দিতা হবেন। সুন্দরী জীবন সঙ্গিনী, ওইখানেই আপত্তি। এবার মনের ভাবটাকে বেশ কায়দা করে ধরলাম। বুঝলাম আপত্তিটা স্বাধীনতার অভাব। মমতার সুন্দর সরল মুখখানা মনে পড়তে লাগল। পিতামাতা আত্মীয় স্বজন দেখে পাত্রে নির্বাচন করলে যে ওইরূপ একটি স্বর্গীয় সুষমামণ্ডিত লাবণ্যময়ীর সঙ্গেই আমার বিবাহ দেবেন, তার সম্ভাবনা কোথায়? পিতার বাল্যবন্ধুর কন্যা, নিজের বন্ধুত্বের অনুরোধে তিনি... না, পিতার সম্বন্ধে অমন চিন্তা ভীষণ। তাকে মুখ ফুটে বলতে পারবো না যে আমি নিজে পাত্রী নির্বাচন করে বিবাহ করব। অপরের কন্যাকে পুত্রবধূ করে ঘরে আনলে পিতার বন্ধুর কাছে অপযশ হবে। না, তাঁর এমন অনিষ্ট আমি করব কেমন করে? চিরকুমার থাকব। এমএ পাশ করেই প্রফেসরি করব, জ্ঞানার্জন করব। পরের সুখের জন্য... আবার সেই দারিদ্র্যমলিন গৃহের পারিজাত মুখখানি মনে পড়ল। কি ভীষণ চিন্তা! এখনো পিতাকে সমস্ত কথা বলি না। না, বন্ধু বিচ্ছেদ হবে। চিরকুমার থাকব। প্রফেসর মুখার্জি, বেশ নাম। বিবাহিত জমিদারের থেকে শতগুণে শ্রেষ্ঠ। আজ মমতার বিবাহ। সমস্ত দিন গোলকবাবু একবারও আসেননি। আমাকে সন্ধ্যার সময় যেতে অনুরোধ করেছিলেন। আমি সেই ভাগ্যবান যুবকটিকে দেখবার জন্য বড় উদ্বিগ্ন হয়েছিলাম। ভাগ্যবান যুবক, মমতা, আবার 2000 টাকা। নিজের বিয়ে উপাধিটার ওপর শ্রদ্ধা হারাচ্ছিলাম। সন্ধ্যার সময় গোপাল আমার বেশভূষায় সাহায্য করছিল। কেন বলতে পারি না, সে হাসছিল। বোধহয় আমার বেশভূষার পারিপাট্য দেখে। আমি বিরক্ত হয়ে বললাম, এই বেটা মার খাবি, হাসছিস কেন? গোপাল বলল, দাদাবাবুর বিয়ের দিন এইরকম করে সাজিয়ে দেব। আমি বললাম, তুই বোকা বদমায়েশ, বাবাকে বলে তোর জমি কেড়ে নেব, বজ্জাত বেটা। তাড়াতাড়ি গোলকবাবু গৃহে প্রবেশ করলেন। এলোথেলো পরিচ্ছদ, মুখে বিপদের চিহ্ন, মাথায় রুক্ষ কেশ, চোখে এক অপূর্ব দৃষ্টি। শিরে করাঘাত করে তিনি বললেন, বাবা, সর্বনাশ, সব গেল, সব গেল, জাত কুল মান সব গেল। আমি বিস্মিত হয়ে বললাম, কি ব্যাপার? কলকাতার জুয়াচোর বাবা, কলকাতার জুয়াচোর। বেটা বিয়ে এফে কিচ্ছু নয়, ওই দমবাজি করে নগদ 1000 টাকা নিয়ে সরে পড়েছে। আমি বললাম, হ্যাঁ? গোলকবাবু ভূমিতে বসে পড়লেন, বললেন, এই সরে পড়েছে বাবা নলিনী, সে সরে পড়েছে, সাপ সরেছে, বেমালুম সরেছে বাবা, ব্যাটার চিহ্নটি অবধি নেই। আমি স্তম্ভিত হলাম। অন্য মনে বললাম, এখন উপায়? ওই উপায় সেঁকো বিষ বাবা, জাত গেল। 1 ঘন্টার মধ্যে পাত্র না পেলে জাত গেল। নিকষ কলিন বাবা, বড় বংশ, বড় বংশ। আমি তাকে সান্ত্বনা দিতে চেষ্টা করলাম।
তার বিলাপ থামল না। আমি আরও অর্থ দিতে রাজি হলাম। সমাজ তো পয়সার দাস, আরও কিছু অর্থ ঢাললে এখানে কত এমএ পাশ করা ব্রাহ্মণ সন্তান মিলবে। তিনি বললেন, বেশ কথা বলেছ বাবা, কিন্তু আর যে সময় নেই। এই আবাগের বেটারা একটা প্রকাশ্য হাট করে না কেন? ওই যেমন গরু ছাগল কিনতে পাওয়া যায়, তেমনি বেরিয়েই পাত্তর কিনে আনা যায় তো হয়। বেটাদের ভণ্ডামির জ্বালায় দেশটা গেল। বন্ধু বান্ধবদের কথা ভাবলাম। আধ ঘন্টার নোটিশে বিবাহ করে ব্রাহ্মণের জাতি কুল মান রক্ষা করতে পারে এমন তো কারো কথা স্মরণ হলো না। ভদ্রলোকের বিলাপ কাতর মুখ দেখে বড় কষ্ট হলো। গোপালের মুখের দিকে চাইলাম। নির্বোধ হলেও সে ব্যাপারটা বুঝেছিল। সে বলল, দাদাবাবু, আমি একটা কথা বলবো। আমি বললাম, কি কথা? সে বলল, কথা আর কি, ওই ঠাকুরের জাতটা রাখতে হবে, তা আপনি নিজে কেন? এবার তাকে চপেটাঘাত করলাম। বেয়াদব, পাজি, নির্বোধ গোয়ালা। সে চড় খেয়ে থামল না, বলল, কর্তাবাবু থাকলে ঠাকুর আপনার জাত বাঁচত। এই দাদাবাবু ইঞ্জিরি পড়ে। তাকে মারতে উদ্যত হলাম। গোপনন্দন গৃহ ছেড়ে পালালো। গোলকবাবু কাতর দৃষ্টিতে আমার মুখের পানে চেয়েছিলেন। তবে কি তিনিও? মায়ের চিঠি মনে পড়ল। 3 দিন পূর্বে তিনি লিখেছিলেন, যেখানে হোক বিবাহ করো বাবা, তোমার বউ ঘরে এলে বড় আনন্দ হবে, তুমি একমাত্র ছেলে আমাদের। মমতা মায়ের পদসেবা করবার উপযুক্ত, বাবাও রুষ্ট হবেন না। গোলকবাবু বললেন, কি করি বাবা, না হয় একটা রাঁধুনি বামুন টামুন। আর স্থির থাকতে পারলাম না। রাঁধুনি বামুন? আমি বললাম, চলুন। গোলকবাবু বললেন, কোথা? আমি বললাম, মানে হচ্ছে এখনই আর পাত্র কোথা পাবো? অর্থাৎ মানে যদি আমার সঙ্গে, মানে হচ্ছে অর্থাৎ আপত্তি, মোট কথা আমি আপনাকে অর্থাৎ আপনার কন্যাকে বিবাহ করব। ধীরে ধীরে গোলকবাবু উঠলেন, দৃঢ় স্বরে বললেন, বেশ বাবা, জমিদারের ছেলে, বিয়ে পাশ করেছ, প্রাণে দয়া আছে, আর এই বিপদের সময় ব্রাহ্মণের সঙ্গে পরিহাস। আমি তাকে বুঝিয়ে দিলাম যে বিদ্রূপ করছি না, প্রকৃতই তার কন্যাকে পরিণয় করে তার জাতি রক্ষার জন্য সংকল্প করেছি। তিনি যখন বুঝলেন আমি তাকে পরিহাস করিনি, তখন তিনি যে রূপে কৃতজ্ঞতা জানালেন, যেভাবে দুহাত তুলে ভগবানের কাছে আমার জন্য আশীর্বাদ ভিক্ষা করলেন, সে দৃশ্য আমি ইহজীবনে বিস্মৃত হব না। আমি যেমন সুপুরুষ, মমতা যেমন সুন্দরী, আমাদের বিবাহে যে রামসীতার মিলন হবে সে কথাও তিনি ব্যক্ত করলেন। কিন্তু তিনি আমার প্রস্তাবে সম্মত হলেন না। আমার পিতা জমিদার, তার সম্মতি না নিয়ে বিবাহ করলে তিনি পুত্রবধূকে গৃহে প্রবেশ করতে দেবেন না। আমার জননী আমার আবার বিবাহ দেবেন এ বিষয়ে তাঁর সন্দেহ ছিল না। আমি বললাম, মশাই, আমার মা বাপ তেমন নন। মা আমাকে পত্র লিখেছেন, যেখানে ইচ্ছে বিবাহ করতে বলেছেন। বাধা পেয়ে আমার সংকল্পটা দৃঢ় হয়েছিল। লোভ ছিল কিনা বলতে পারি না। সমস্ত পথ মমতার পারিজাতের মতো মুখখানি আমার স্মৃতিপটে বিরাজ করছিল। নিশ্চয়ই স্বপ্ন, আলবাত স্বপ্ন। বরসভার কি সাজসজ্জা! সেই জীর্ণ অট্টালিকার পাশের বৃহৎ বাড়িতে বরের আসর হয়েছিল। ললিত সঙ্গীত প্রাণে সুধা ঢালছিল। লোকজন গোলমাল, ঠিক যেন ধনী লোকের বিবাহ। স্ত্রী আচারের সময় পুরাঙ্গনাদের বেশভূষা দেখে তাদের ধনী ঘরণী বলে মনে হল। মমতার আপাদমস্তক কি সুন্দর অলঙ্কারে ভূষিত। শেষে সভাস্থলে যখন বাবাকে দেখলাম, ম্যানেজারকে দেখলাম, দেশের 2-4 জন আত্মীয়কেও দেখলাম, তখন বুঝলাম ব্যাপারটা একেবারে স্বপ্নরাজ্যের। স্বপ্ন পরিণয়, মন্দ নয়। খোঁজ খবরের ঝুটাও ভালো। সুখস্বপ্ন বেশ উপভোগ্য, মন্দ কি, চলুক না, এতে কারো তো কোনো কষ্ট নেই। কন্যাকর্তা পীড়ন করে পণ গৃহীত হচ্ছে না, দুঃখ বাড়াবার জন্য দরিদ্র সংসারে বধূও যাচ্ছে না। কেবল ভয় হচ্ছিল যদি স্বপ্নটা হঠাৎ ভেঙে যায়,
বিষয়টা পরিবর্তিত হয়ে যায়। সম্প্রদানের সময় শুনলাম মমতা শ্রীশবাবুর কন্যা। মন্দ কি, শ্রীশবাবু পিতার বাল্যবন্ধু, তাঁর কন্যাকেই বিবাহ করতে চায়নি। বেশ কথা, এক স্বপ্নে সকল দিক রক্ষা হল, পরোপকার, পণত্যাগ, পিতৃ আজ্ঞা পালন। তবে ঘুমটা না ভাঙে। গোলকবাবু আশীর্বাদ করলেন। দরিদ্র গোলকবাবু, দুস্থ গোলকবাবু, নগদ 2000 টাকা যৌতুক, যথালাভ। বিবাহের পর বাসর ঘর, বহুত আচ্ছা, একত্র অনেক সুন্দরীর সমাগম। একজন মুখরা, তিনি মমতার জ্যেষ্ঠা ভগ্নী, নাম শুনলাম মায়া। বেশ, কিন্তু ঘুমটা না পালায়। মায়া বলল, কি নলিনী বাবু, পরোপকার হলো? হলেই বা স্বপ্ন, রসিকতা করবার অবসরটা ছাড়ি কেন? আমি বললাম, শুধু পরোপকার, হাতে হাতে প্রত্যুপকার। দেখুন দেখি কেমন লাভ করেছি। মমতা সংকুচিতা হল, সকলে হাসল। একটা ছোট বালিকা কান মুলে দিল। স্বপ্নের কানমোলায় কানে বিলক্ষণ আঘাত লাগে তা উপলব্ধি করলাম। মায়া বলল, গোলক কাকার কেমন বুদ্ধি দেখলেন? আপনার বাবার সঙ্গে বাজি রেখেছিলেন আষাঢ় মাসের মধ্যে আপনাদের বিয়ে দেবেন। আপনি রাজি হননি, অথচ বিবাহের সব বন্দোবস্ত হয়েছে। প্রথমটা সকলের বড় ভয় হয়েছিল, কিন্তু গোলক কাকা বুঝেছিলেন আপনি মনে মনে বিয়ে পাগলা। স্বপ্নটা আরও ভালো লাগছিল। স্বপ্ন পরিণয় না হলে, এটা বাস্তব জগতের ব্যাপার হলে আমি কি নির্বুদ্ধিতারই না কাজ করেছি। মায়া বলল, আজকালকার ছেলেদের মজা দেখলেন? যদি নিজে নিজে যেচে বিয়ে করে তাহলে আর পণ লাগে না। এই মমতাকে পিতৃ আজ্ঞায় বিয়ে করতে রাজি হননি, আর নিজে একবার দেখে। আমি জোড়হাত করলাম। এবার মায়া হাসতে লাগলো। সে বলল, যেদিন আপনি পাশের ভাঙা বাড়িতে আসেন, গোলক কাকা কি বলে মমতাকে আপনার সামনে নিয়ে গিয়েছিলেন জানেন? আমি বললাম, কি বলে? মমতা একেবারে গুটিয়ে শুটিয়ে তাল পাকিয়েছিল। আমার ভয় হচ্ছিল তার মেরুদণ্ড না ভেঙে যায়। মায়া বলল, গোলক কাকা বললেন, মমি, একটা বাজিওয়ালা এসেছে। মমি অমনি ছুটল। মমি বাজি দেখতে পেলে না, লজ্জা পেয়ে ছুটে এলো। আমরা বাঁদর নাচ দেখলাম। বুঝলাম, স্বপ্নেও অপ্রস্তুত হওয়া সুখকর ব্যাপার নয়। যে যুবকটি গোলকবাবু সম্বন্ধে সঠিক খবর দিয়েছিল, সে আমার শ্যালক। সে আজও আমাকে পরিহাস করে। বিবাহের দিন তাকে চপেটাঘাত করেছিলাম বলে বাবা গোপালের 1 টাকা বেতন বৃদ্ধি করেছিলেন। পরে জেনেছিলাম সেও গোলকবাবুর সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল।